विवेकानंद सूरय सच्चित सुखम स्वरूपाय स्वामिने तापहारिणे हरि ओम। স্বামী শিষ্য সংবাদের তৃতীয় বল্লী মানে তৃতীয় চ্যাপ্টার, যদি বই তোমরা খুলেছো তাহলে খুলতে পারো। তৃতীয় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার। স্থান কাশীপুর, স্বর্গীয় গোপাললাল শীলের বাড়ি, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশ। কলিকাতার বড়বাজার পল্লীর বিশিষ্ট হিন্দুস্থানী পণ্ডিতগণের স্বামীজিকে দেখিতে আগমন, পণ্ডিতগণের সহিত স্বামীজির সংস্কৃত ভাষায় শাস্ত্রালাপ, স্বামীজির সম্বন্ধে পণ্ডিতগণের ধারণা, গুরু ভ্রাতাগণের স্বামীজির প্রতি ভালোবাসা। সভ্যতা কাহাকে বলে, ভারতের প্রাচীন সভ্যতার বিশেষত্ব, শ্রীরামকৃষ্ণদেবের আগমনে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সম্মিলনে নবযুগার বিভাব, পাশ্চাত্য ধার্মিক লোকের বাহ্যিক চালচলন সম্বন্ধে ধারণা, ভাব সমাধি ও নির্বিকল্প সমাধির প্রভেদ, শ্রীরামকৃষ্ণদেব ভাবরাজ্যের রাজ্য, ব্রহ্মজ্ঞ পুরুষই যথার্থ লোকগুরু, কুলগুরু প্রথার অপকারিতা, ধর্মগ্লানি দূর করিতেই ঠাকুরের আগমন, স্বামীজি পাশ্চাত্যে ঠাকুরকে কিভাবে প্রচার করিয়াছিলেন। এগুলি হচ্ছে এই চ্যাপ্টারের কি পয়েন্টস, যেগুলি নিয়ে আস্তে আস্তে এখন আমরা আলোচনা করব। স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে স্বর্গীয় গোপাললাল শীলের বাগানে অবস্থান করিয়াছিলেন। শিষ্য তখন প্রতিদিন তথায় যাতায়াত করিত। শুধু শিষ্য কেন, স্বামীজির দর্শন মানসে তখন বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হইত। মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করিয়াছিলেন। শিষ্যের গুরু ভ্রাতা গুডউইন এই বাগানেই স্বামীজির সঙ্গে থাকিতেন। স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত। সুতরাং কেহ ঔতসুকের বর্ষবর্তী হইয়া, কেহ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিতে তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত। শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার উদ্বিগ্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। স্বামীজি যখন এদেশে ছিল, যখন সারা বিদেশ যাওয়ার আগে সারা দেশ সে পরিব্রাজকের মতো পায়ে হেঁটে ঘুরিয়েছিল, তখন স্বামীজির সম্বন্ধে কেউ জানতো না বা স্বামীজিকে কেউ চিনতো না, বা বিশেষভাবে তার কোনো বিশেষ কিছু লোক ছাড়া তার যে মহিমা বা তার যে ক্যাপাবিলিটি সেটা সম্বন্ধে কেউই সেরকম ভাবে অবগত ছিল না, বা সেটা সম্বন্ধে তাকে সম্মানও করা হয়নি। যখন তিনি বিদেশ ঘুরে আসলেন এবং বিদেশে তিনি বেশ নামডাক করলেন এবং নিজের যে পরিচয় তিনি বিদেশে যখন পেলেন, তখন আমাদের দেশে তাকে নিয়ে খুব হইচই হলো। তখন আমাদের দেশে তাকে বিশেষভাবে সম্মান জানানো হলো এবং তার কথা তখন মানুষ শুনতে আগ্রহী হলো। বহু লোক তখন আসতো তার সাথে দেখা করতে। সেই আমাদের একটা এই ধারণা বোধহয় এখনো চলে আসছে, যতক্ষণ পর্যন্ত কোনো কিছুতে বিদেশি স্ট্যাম্প না লাগে আমাদের ঠিক মন মানতে চায় না, আমরা বুঝতে পারি না যে সেটা ভালো না খারাপ জিনিস। স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্তে পর্যন্ত প্রতিধ্বনিত। যখন ফিরে আসলেন তখন সেই মানে কোথায় কন্যাকুমারী থেকে কাশ্মীর আর এদিকে গুজরাট থেকে ইস্টের সব জায়গাতে তাকে নিয়ে বিশাল তখন হইচই। স্বামীজির কথা শুনতে বা স্বামীজির সাথে দেখা করতে তখন মানুষ ভীষণ ভাবে সবাই তখন কাশীপুরে আসতে থাকে এবং দেখা করার জন্য, একটু কথা বলার জন্য সময় চাইতে থাকে। শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ে খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। কলিকাতার বড়বাজারে বহু পণ্ডিতের বাস। অর্থবান মারোয়ারি বণিকগণের অন্নেই ইহা প্রতিফলিত। ওই সকল বেদাজ্ঞ ও দার্শনিক পণ্ডিতগণও এই সময় স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন। ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার মানুষে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। কিছু মারোয়ারি সমাজ, মানে যারা ব্যবসা করে, আমাদের কলকাতায় আমরা জানি যে বিশেষত মারোয়ারি সমাজের মানুষদের বা গুজরাটি বা মারোয়ারি এই সম্প্রদায়ের মানুষদেরই আমরা দেখি আমাদের বাংলাতে ব্যবসা করছে, এবং এরা বড় বাজার, ওই সমস্ত শোভাবাজার বা নর্থ ক্যালকাটার যে সমস্ত জায়গাগুলি, সেগুলি তারা অনেক বহুকাল আগে থেকে, মানে জন্মান্তরে তারা ওখানেই আছে, ওখানেই এরকম ভাবে তাদের ট্র্যাডিশন ওয়াইজ ওখানেই তারা ব্যবসা করছে। যে সেই সব মানুষরা
এরকম একজন ধর্মজ্ঞ ব্যক্তির সাথে বা এরকম একজন মানুষের সাথে দেখা করতে আসার আগে ভাবলো যে কিভাবে তারা তর্ক করতে পারবে, স্বামীজির সঙ্গে কিভাবে তারা সম্মুখীন হবে এবং কি কি প্রশ্ন করলে স্বামীজিকে তারা বিভ্রান্ত করতে পারবেন। আগন্তুক পণ্ডিতগণে সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন। তাহারা আসিয়া মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজিও সংস্কৃতেই তাহাদিগের উত্তর দিতে লাগিলেন। কোন বিষয় লইয়া স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয় তাহা শিষ্যের ইদানিং স্মরণ নাই। তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্ন সমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীর ভাবে ধীরে ধীরে তাহাদিগের ওই বিষয়ে নিজ মীমাংসা সদর্থক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতি মধুর ও সুললিত হইতেছিল। পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। দেখো, আসলে এটা একটা বরাবরই এটা ভীষণভাবেই একটা কন্ট্রাডিকশন। হয়তো আজকালকার যে হিন্দু, মানে আমরা যারা গতানুগতিক ভাবে বলে থাকি যে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী বা সনাতন ধর্ম মেনে চলছি, এদের সবার কাছেই বা আমাদের সবার কাছেই স্বামীজি বা ঠাকুরের, বিশেষ করে স্বামীজির যে আচার আচরণ বা যে ব্যবহার ছিল বা তার হিন্দু শাস্ত্রকে যেরম ভাবে স্বামীজি দেখেছিলেন বা যেরম ভাবে হিন্দুইজম যেটাকে বলে থাকি আমরা, সেটাকে যেন স্বামীজি একটা নতুন ডেফিনেশন দিয়েছিলেন। যেরকম ভাবে গতানুগতিক অবস্থাতে উনি, আমরা সকলেই জানি যে শঙ্করাচার্যের এটা ঠাকুরের, আমাদের ঠাকুর তোতাপুরীর থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং আমরা অদ্বৈতবাদ যে বেদান্ত মত যে আছে সেই মত মেনেই আমাদের মঠ বা মিশন, ঠাকুরও সেই মত মেনেই সন্ন্যাস গ্রহণ করেন, স্বামীজিও সেই মত মেনেই সন্ন্যাস গ্রহণ করেন এবং তারপরে যেরকম ভাবে মত চলে আসছে। তবে স্বামীজি শঙ্করাচার্যের যে বেদান্ত মত বা যে অদ্বৈত বেদান্ত মত সেটিকে ভীষণভাবে মানতেন এবং সেটিকেই উনি মেনে চলতেন। তবে কিছু কিছু জায়গায় বিশেষভাবে দেখা গেছে উনি যেভাবে আমাদের যে সমাজের গোঁড়ামিগুলো আছে হিন্দু হিন্দু শাস্ত্রে বলো বা কিছু কিছু এরকম সুপারস্টিশনাল বিলিভস আছে আমাদের, যেগুলি কিন্তু আজকেও আমরা সমাজ দেখা যায় যে অনেক ঘরে সেগুলিকে আঁকড়ে ধরে আছি। বিশেষ করে দেখা যেত যে মেয়েদের, মানে মহিলাদের এডুকেশন, মহিলাদের শিক্ষা ব্যবস্থা বা অনেক রকমের অনেক কিছু, মানে এতে অনেক এক্সাম্পল সাইট করা যায়। যেরকম ধরো গরুদের যে মানে গোরক্ষণের যে ব্যাপারটা ছিল, সেটা নিয়ে আমরা জানি যে সনাতন ধর্ম হিসেবে গরু আমাদের মাতা, গাই আমাদের মাতা, এবং তাকে রক্ষা করা, তাকে পুজো করা, এটা আমাদের, আমরা শাস্ত্র মতে পড়ে আসছি। কিন্তু এটাই আমরা একটা স্টোরি বা একটা গল্প আমরা এর আগের পেজেই, আগের চ্যাপ্টারেই পড়েছিলাম যে যখন একজন গোরক্ষণকারী একটা সংস্থা এসে স্বামীজির কাছে অর্থ চাইছে, তখন কিন্তু এই স্বামীজি বলছেন যে তোমরা কি মানুষের সাহায্যে লাগো? তারা বলছে না, আমাদের শুধু গোরক্ষণ, মানে গরু কে বাঁচানোটাই, গো মাতাকে বাঁচানোটাই আমাদের সংস্থানের প্রধান কার্য। তখন স্বামীজি বলছেন তাহলে প্রথম কথা তো আমি সন্ন্যাসী, আমি তোমায় পয়সা দিতে পারবো না, আমার কাছে কিছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে এরকম সংস্থানের আমার কাছে কোনো মূল্য নেই। তার কারণ হচ্ছে যদি মানুষের মনে, মানুষের দুঃখতে বা মানুষের পাশে না দাঁড়িয়ে আমি গরুকে রক্ষা করি বা গরুকে সেবা করতে চাই, তবে সেটা আমার জন্য হিন্দু, মানে সেটা আমার জন্য মূল প্রধান অর্থ বা সেটা আমার জন্য কোনো মানে রাখে না। তো এইরকম কিছু কিছু জায়গায় আমরা স্বামীজিকে দেখেছি। দেখো, আমরা যেরকম জানি আমাদের যে গোড়া সন্ন্যাসী মত আছে, সেই মতে কিন্তু বিশেষভাবে একটা ভেজ নন ভেজ এরকমের একটা খাদ্য সংস্কারের এরকম একটা ব্যাপার থাকে। বৈষ্ণবদের খুব ভাবে আছে, তারা বিভিন্ন মত বিভিন্ন ভাবে, হয়তো বিভিন্ন ভাবে কোনোটাই ছোট বড় কোনো কিছুই না, যতক্ষণ পর্যন্ত ভক্তি আছে মনে আর বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি, আমরা সবাই উদ্দেশ্যটা একই, ওই একই জায়গায় পৌঁছানোর। বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন পথে আমরা পৌঁছতে চাইছি। তাই যে গোড়া সন্ন্যাসী মত বা যেসব এই সমস্ত যারা আর কি সাধুবাদ, তাদের মধ্যে দেখা যেত যে বরাবরই মিশনকে নিয়ে, আগে আগে তো ভীষণ হতো, এখন যদিও মিশনের অনেক কাজ বেড়ে গেছে, প্রেজেন্স অনেক বেড়ে গেছে, মিশন সম্বন্ধে বহু লোক এখন জেনে গেছে যে তাদের মোটো কি। বরাবরই এই প্রশ্নটা হয়েছে যে কিভাবে সাধু হয়ে এই যে সেবা, মানে বলছে আগেকার দিনে যখন মহারাজদের কাছে শোনা
যে এই যে উত্তরাখণ্ডে যেসব মহারাজরা মানে যেসব উত্তরাখণ্ডে যে কঙ্খল এইসব জায়গায় যে আমাদের সেন্টার আছে, সেসব জায়গায় যখন মহারাজরা কাজ করতেন, এসব জায়গায় সব হসপিটাল আছে বড় বড়, তো সেই সব জায়গায় যখন দরিদ্র রুগীদের ওপর সেবা করার কাজ আমাদের মঠ বা মিশনের সাধুরা করতেন, তখন সেখানে উপস্থিত অন্য সংস্থার যে সাধু, যেটা আমাদের সন্ন্যাস যারা সাধু, তারা এসে বিভিন্ন সময় নিজেদের আপত্তি জানিয়েছেন, বলেছেন যে সাধু মানে সে সংসার ত্যাগ করেছে, সে সংসারের সব রকম কর্ম ত্যাগ করেছে, তবে সে কি করে মুমূর্ষুর মানে রোগীকে সেবা করছে, তার গুমুত ঘাঁটছে, এই জিনিসগুলো তারা মেনে নিতে পারতেন না। তাদের মনে হতো যে এটা হয়তো আহ মানে হিন্দুর মধ্যে থেকেও একটা অন্যরকম দিক বা একটা অন্যরকম সাইড নিয়ে হয়তো স্বামীজি, এবং এটা খুব সত্য, কারণ এটা এটা হচ্ছে আমাদের তো মানে মোটোই আছে আত্মান্য মোক্ষার্থম জগৎ হিতায় চ, তো স্বামীজি বলছেনই, তার কথাতেই আছে যে সেবা পরম ধর্ম, মানে আমাদের সেবা, এবং সেবা মানে মানুষের সেবাকে তিনি সর্বপ্রথম প্রায়োরিটি দিয়েছেন। স্বামীজির কথা অনুযায়ী প্রতি একটি মানুষও যদি ক্ষুধার্ত আছেন, তবে ততক্ষণ পর্যন্ত তার যেন সে মানে ঠিকভাবে থাকতে পারবেন না, এরকম এগুলো সব স্বামীজির কথা, কারণ তিনি মানুষের সেবা মানে মানুষের মধ্যে যে নরের মধ্যে যে নারায়ণের সেবা, সেটিকে সে খুব ভাবে প্রাধান্য দিয়েছে। এবং হয়তো জেনে থাকবে, তবে আমাদের মঠ এবং মিশনের যে প্রতিকটা হসপিটাল আছে, এই হসপিটালে বিশেষ বিশেষ দিনে, তাই জন্য যে দরিদ্র যে রোগী আছে তাদেরকে কিন্তু নারায়ণ রূপে সেবা করা হয়, এই রীতিটা কিন্তু আজও চলে আসছে। এটা আমাদের যেখানে যেখানে হসপিটাল আছে, বৃন্দাবন বলো, লখনৌ বলো, যেগুলো এগুলো খুব বড় হসপিটাল, সেবা প্রতিষ্ঠান তো অবশ্যই মানে কিছু বলারই নেই, এরকম কঙ্খল, এরকম যেখানে যেখানে আমাদের সাউথে এরকম একটা দুটো আছে, সেই সব জায়গাতে কিন্তু বিশেষ বিশেষ দিনে রোগী যারা থাকে তাদেরকে নারায়ণ রূপে সেবা করা হয়, মানে ফুল মিষ্টি মানে সবকিছু দিয়ে তাদেরকে নারায়ণ রূপে, ঈশ্বর রূপে, দেবতা রূপে স্বীকার পুজো করা হয় বা তাদেরকে মানা হয়। তো এটা কিন্তু স্বামীজির বানানো, মানে স্বামীজির এরকমই একটা ডেফিনেশন ছিল। হিন্দু শাস্ত্রটাকে উনি রেখেছিলেন, বেদকে উনি রেখেছিলেন, সেটার মধ্যে যেন একটা খুব সুন্দরভাবে উনি ব্লেন্ড এনেছিলেন, মানে আমাদের যে পুরনো ট্রেডিশনাল বিলিভস গুলো বা যে আমাদের সনাতন ধর্মের যে মূল বা যে ভিত্তিটা, সেটাকে কিন্তু উনি একদম স্ট্রংলি ধরে রেখেছিলেন। তার সাথে কিন্তু মডার্নিটি, যেটাকে বলে যে প্রাসঙ্গিক যে জিনিস ব্যাপারগুলোকে, সেগুলোকে উনি সুন্দরভাবে একটা ব্লেন্ড করেছিলেন। আর এটা আজকালকার দিনের একজন মেয়ে হিসাবে বা আজকালকার দিনের একজন মানুষ হিসাবে বলবো, আমি স্বামীজির ফলোয়ার বা আমি মঠের সঙ্গে যুক্ত সেসব বলে নয়, একজন তৃতীয় ব্যক্তির চোখ থেকেও যদি আমি দেখি, ফ্রম আ থার্ড পার্সন ভিউ, এত সুন্দর এই ব্লেন্ডটা, এটা বোধহয় আজকালকার দিনে যে জগতে যে যুগে আমরা দাঁড়িয়ে আছি, সেই যুগে হয়তো স্বামীজিকে আরো বেশি করে মানুষের জানা দরকার, আরো বেশি ঘরে ঘরে মানুষের স্বামীজিকে নিয়ে কথা বলা দরকার, এবং স্বামীজিকে, ঠাকুরকে, তাদের যে ইডিওলজি ছিল, কারণ আমার মনে হয় 150-200 বছর আগে সেটা যতটা না বেশি প্রাসঙ্গিক ছিল, আজকের কালে কিন্তু সেটা খুব বেশি প্রাসঙ্গিক। মানে এটা আমি আবারও বলছি, মানে একজন ফলোয়ার, মানে ভীষণভাবে ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি বলে বলছি না, তবে এটা একজন দেখি নানা জায়গায় নানান রকম কথাবার্তায় পার্টিসিপেট করি, নানা জায়গায় নানান মানুষের বা বিচার শুনি, বিভিন্ন বিষয়ে কথাবার্তা শুনি, সেই সব থেকেই মনে হয় যে স্বামীজিকে জানা মানুষের ভীষণ দরকার, যে কিভাবে ট্রেডিশনাল বিলিভস আর ট্রেডিশনাল মতগুলিকে নিয়েও আজকালকার দিনে আমরা আধুনিক হতে পারি, সেটা ডেফিনেশনের শেষ বোধহয় ঠাকুরমা স্বামীজি। মানে নারীত্বের এরকম একটা পরিচয় শেষ হচ্ছে মা, আর বোধহয় স্বামীজি আর ঠাকুর সেই জিনিস আমাদের চোখের সামনে বা আমাদের দেখিয়ে গেছেন। জানি না আমরা কতটা সেটাকে মানতে পারছি বা কতটা সেটাকে ছড়াতে পারছি, তবে আমাদের চেষ্টা সবসময় সেটা থাকবে যে আরো বেশি করে মাকে, ঠাকুরকে, স্বামীজিকে ছড়িয়ে দেওয়া, তাদের ইডিওলজি বা তাদের যে ভাবনা চিন্তা বা তাদের যে মেসেজ গুলো ছিল সেগুলোকে ছড়িয়ে দেওয়া, তাতে অনেক বেশি মানুষের উপকার হবে। আচ্ছা, আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল। পণ্ডিতগণ ছিলেন, তারা এসেছে, তারা মনে করছে একজন বিদেশ থেকে ঘুরে এসেছে, এর সাথে কি করো সংস্কৃতে, তারা নিজেদের ওইটা দেখাচ্ছেন যে তারা পণ্ডিত, তারা সংস্কৃত ভাষায় কথা বলছেন, তারা মনে করছে এ হয়তো কিরকম একজন, এ হয়তো সংস্কৃত পারবে না, কিন্তু স্বামীজি তাদের সাথে লাগাতার সংস্কৃত ভাষায় কথা বলে যাচ্ছেন।
তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা প্রায় সকলেই একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ গড়িতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগের ওই বিষয়ক নিজ মীমাংসা দত্তক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। মানে তারা একটা যেন মনে করছে ঠিক আছে এই মানুষটিকে আজকে হারাতেই হবে, মানে এরকম একটা ভাব যে যেহেতু এ আমাদের গতানুগতিক নিয়মে চলছে না, তাই আমরা সব রকম চেষ্টা করবো একে যাতে কি করে নিচু করা যায়। এটা আমাদের মানুষের একটা স্বভাব, মানে তো আমার পথে চলো, যেরকম ভাবে আমি চলেছি সেরকম ভাবে চলো, নালে আমি আমার সর্বশেষ চেষ্টাটুকু দিয়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে যাব। আচ্ছা, সংস্কৃত ভাষায় স্বামীজিকে ঐরূপ অনর্গল কথাবার্তা কহিতে দেখিয়া তাহার গুরুভ্রাতাগণ সেদিন স্তম্ভিত হইয়াছিল। কারণ গত 6 বৎসর কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনায় তেমন সুবিধা পান নাই তাহা সকলেরই জানা ছিল। শাস্ত্রদর্শী ওই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইয়াছে। সেদিন ওই সভায় রামকৃষ্ণনন্দ, যোগানন্দ, নির্মলানন্দ, তুরিয়ানন্দ ও শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই অবাক হয়ে গেছিলেন, কারণ তারা ভাবছিলেন যে 5-6 বছর স্বামীজি বিদেশে ছিলেন, কিভাবে তিনি সংস্কৃত ভাষার উপরে তার হয়তো যে চর্চা ছিল বা যে অভ্যাস তিনি করতেন সেটা হয়তো কম হয়ে গেছে। কিন্তু তারা অবাক হয়ে গেছিলেন যে স্বামীজির মধ্যে তার কোনো কিছুই কম তো হয়নি, বরঞ্চ আরো যেন শক্তি তার মধ্যে বৃদ্ধি পেয়েছে। স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন। শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি একস্থলে অস্থি বা স্বস্তি প্রয়োগ করিয়া পণ্ডিতগণ হাসিয়া ওঠেন। তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাং দাস্যহং খন্তবমেন্তং কলম্বম। আমি পণ্ডিতগণের দাস, আমার এই ব্যাকরণ স্খলন ক্ষমা করিবেন। পণ্ডিতেরা স্বামীজির ইদৃশ দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যান। অনেকক্ষণ বাদানুবাদের পরিশেষে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনাদ্যত হইলেন। 2-4 জন আগন্তক ভদ্রলোক ওই সময় তাহাদিগের পশ্চাৎ গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়গণ, স্বামীজিকে কিরূপ বোধ হইল? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভাতলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছিলেন। মানে তারা স্বামীজির সঙ্গে বেশ চর্চা করেছেন এবং দেখেছেন যে তারা কিভাবে স্বামীজি তাদেরকে প্রতিটা মীমাংসা, প্রতিটা শাস্ত্রের যে উত্তর, যে সঠিক যেখানে কিরকম যা কিছু বলার দরকার সে সবকিছু তিনি খুব সুন্দরভাবে তাদের গুছিয়ে বলেছেন এবং মীমাংসা সবকিছু এনে দিয়েছেন। তাতে তারা খুব খুশি হয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, হয়তো ব্যাকরণে তার একটুখানি সে কাঁচা, সে ব্যাকরণে ঠিকভাবে সে না হলেও তার মীমাংসা বা শাস্ত্র সম্পর্কে জ্ঞান বা সেই সম্বন্ধে যে চর্চাটা সেটা কিন্তু অনেক বেশি এবং বেশ বেশ পাণ্ডিত্য ভাব সেটাতে আছে। স্বামীজির ওপর তাহার গুরু ভ্রাতাগণের সর্বদা কি অদ্ভুত ভালোবাসাই দেখা যাইত। পণ্ডিতগণের সঙ্গে স্বামীজি যখন খুব তর্ক বাঁধিয়া গিয়াছে তখন স্বামী রামকৃষ্ণনন্দকে হলের উত্তর পাশে ঘরে বসিয়া শিষ্য জপ করিতে দেখিতে পায়। পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ওই বিষয় কারণ জিজ্ঞাসায় জানিতে পারে যে স্বামীজির জয়লাভের জন্য তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন। দেখো কিরকম আমাদের মানে এরকম সচরাচর দেখা যায় না যে স্বামীজির ওপরে তার গুরু ভ্রাতাগণ যে পার্ষদরা ছিল তাদের এত ভালোবাসা বা এত ভক্তি বা এত বেশি তাদের রেসপেক্ট ছিল স্বামীজির ওপর, যে স্বামীজি যাতে জয়লাভ করে, মানে ওই যে পণ্ডিতরা এসছে তাদের সঙ্গে স্বামীজির যে একটা শাস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে তাতে জয়লাভ যাতে স্বামীজি করে, সেই কারণে তারা কি করেছে, মা রামকৃষ্ণনন্দজি তিনি কি করেছেন, পাশের ঘরে গিয়ে বসে উনি ঠাকুরের কাছে জপ করছেন যে যাতে স্বামীজি শক্তি পায় বা স্বামীজি যাতে সেই ঘটনাতে জয়লাভ করে। কতটা ভালোবাসা এরকম দেখা যেতে পারে। সবসময় আমরা এটাই ভাবি যে হেরে যাক বা আমি যাতে কিভাবে আমার নিজের জ্ঞানটার পরিচয় দিতে পারি, আরেকজন হেরে গেলে ভালো হবে, আমি গিয়ে নিজের জ্ঞান প্রচার করতে পারবো বা আমার সম্বন্ধে বলতে পারবো বা আমি সেই অর্থে সেইখানে পার্টিসিপেট করব। কিন্তু এনারা তো জ্ঞানী মানুষ, এনাদের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট অজ্ঞানতার দেখা যেত না বললেই চলে। মানে তাদের মধ্যে
তারা জানে যে সত্যিটা কি আর মিথ্যেটা কি। তাই জন্য আমাদের মতো মানুষের মতো ছোট ছোট জীবাত্মার মতো ছোট ছোট জিনিস নিয়ে নানান রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড, হাস্যকর কাণ্ড করার তাদের কোনো দরকার ছিল না। তাই সে জানেন যে স্বামীজিকেই জিততে হবে। স্বামীজির মধ্যে যে অদ্ভুত শক্তি বা যে অদ্ভুত তেজ আছে, সেটা প্রকাশ পাওয়াটা খুব দরকার, খুব জরুরি। তাই সে কি করছে, সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে স্বামীজির যাতে জয় হোক। পণ্ডিতরা চলিয়া গেলে স্বামীজি শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে যে পূর্ব পক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত। তো আমাদের শাস্ত্রে যে 6টা ধারা আছে, মানে আমাদের 6টা ধারার মধ্যে একটি হয়ে গেল তোমার সাংখ্য, যোগ, ন্যায়, বিশিষ্টা, মীমাংসা আর বেদান্তা। তো এই 6টা ধারা আমাদের হিন্দু শাস্ত্রে কথা মেনশন করা আছে। 6টা ভাবে মানুষ, মানে যদি বলবো আমি দর্শন, তাহলে সেই 6টা ভাবে মানুষ কিন্তু যেরকম সাংখ্য ধরো, সাংখ্যে এটা বলা হচ্ছে যে পুরুষ আর প্রকৃতির এক্সিস্টেন্স আছে, মানে একটা পুরুষ আছে, যা কিছু হচ্ছে আশেপাশে দেখছো সেটার যে এসেন্সটা সেটা পুরুষ, এবং যা কিছু নেচার বা আমাদের আশেপাশে যে প্রকৃতি সেটা হচ্ছে প্রকৃতি, মানে সেটাকে প্রকৃতি বলছে। তাহলে এই পুরুষ আর প্রকৃতির যে মেলবন্ধন সেটা আমরা সাংখ্য দর্শনার্থে পাচ্ছি, সাংখ্য সেটা আমাদের বলছে। এরকম ভাবে যোগ আছে, যোগ শাস্ত্র, আমরা যে পতঞ্জলি যোগ সূত্রাস পড়তে পারি, তো এটা হচ্ছে যোগ শাস্ত্র। আবার বলছে ন্যায় আছে, ন্যায়তে নানান রকমের নিয়ম কানুন সবকিছু আছে, সেটা দিয়ে তোমায় বোঝাতে হবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, মানে এটা সেরকম, এটা হচ্ছে ন্যায় শাস্ত্র। পণ্ডিতরা, এবং এই এক একটা বিশিষ্ট ধারায় এক একজন কিন্তু পণ্ডিতরা আছে যারা বিভিন্ন বিভিন্ন এই রকমের ধারাগুলোতে নিজেদের দ্বারা মানে তারা সাধনা করেছেন বা তারা নিজেদেরকে সেই ধারাতে তৈরি করেছেন। যেরকম আমাদের ধারা হচ্ছে বেদান্ত। এবার বেদান্ততেও আবার ডিফারেন্ট ডিফারেন্ট ভাব আছে, যেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত, আবার হচ্ছে বিশিষ্টাদ্বৈত বেদান্ত। এবার বিশিষ্টাদ্বৈত বেদান্ত হচ্ছে রামানুজ, যেটার রামানুজের নাম আমরা শুনেছি। তো রামানুজ যে ফিলোসফি বা যে দর্শনে বিখ্যাত, সেটি হচ্ছে বিশিষ্ট অদ্বৈতা। শঙ্করাচার্যের হচ্ছে অদ্বৈত, নন ডুয়াল অদ্বৈতা। তো আর আবার মাধবাচার্য আছে, বল্লভাচার্য আছে, এরা হচ্ছে আবার ডুয়ালিটি, এরা মনে করে যে ভগবান মানে জীবাত্মা আর পরমাত্মা আলাদা। তো এই বিভিন্ন মানে কোন মত, মানে বিভিন্ন রকমের মতে কিন্তু সাধনা হয়েছে, বিভিন্ন রকমের মত দিয়ে পণ্ডিতরা নিজেদের যে ভাবনা চিন্তা, নিজেদের যে সাধনার পথ, সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, সেটাকে এক্সপ্লেন করেছে। কোনো সময় তাদের মধ্যে আগেকার দিনে আমরা দেখতাম যে শাস্ত্র যারা জানতো বা যারা শাস্ত্রী হতো বা যে পণ্ডিত যারা হতো, তাদের মধ্যে এরকম শাস্ত্র নিয়ে ডিবেট চলতো, তাদের মধ্যে তর্ক চলতো যে কোনটা ঠিক কোনটা ভুল, এরকম ভাবে তাদের মধ্যে ডিবেট চলতো। এখন আর সেগুলো বিশেষ ভাবে দেখা যায় না। অনেক এইসব ইউনিভার্সিটিজ, মানে যে সমস্ত মঠ আছে, যে পীঠ আছে, এসব জায়গার যে শাস্ত্রী আছে, যা পীঠাধ্যক্ষ আছে যারা, তারা এই সমস্ত জিনিসগুলো করে থাকে। তবে আমরা সাধারণ মানুষ এখন আর বিশেষভাবে সেগুলোকে দেখতেও পারি না, আমরা জানতেও পারি না। তবে যদি চর্চা করা যায় এইসব বিষয়, তখন জানতে পারা যায় যে কোথায় কি কাজ হচ্ছে বা কে কি করছে। তবে এই ধারাগুলো সম্বন্ধে বেসিক নলেজটা রাখা আমার মনে হয় আমাদের প্রতিটি হিন্দুর প্রয়োজন, ভীষণভাবেই দরকার। কারণ নিজেদের যে রুট বা নিজেদের যে মানে পূর্বজ, যেটা আমরা যে সনাতন ধর্ম পালনকারী মানুষজন, আমাদের এইগুলি সম্বন্ধে ডিটেলসে না জানলেও একটু একটু ধারাগুলো, এই যে 6টি ধারা আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বেদান্ত, বিশিষ্টা, মীমাংসা, এগুলো আমাদের জেনে রাখা দরকার। কারণ তবেই আমরা মানে এগুলোকে জেনে রাখা, এগুলোর সম্বন্ধে অল্প বিস্তর জানা এবং পড়া, সেগুলো খুবই দরকার। এখন তারা এই যে যারা এসেছিলেন স্বামীজির সঙ্গে কথাবার্তা বলতে বা ওই করতে, তারা হচ্ছে সব পূর্ব পক্ষকারী, তারা হচ্ছে পূর্ব মীমাংসা, মানে কি ওই যে বেদান্তা মীমাংসা বললাম, স্বামীজি কিন্তু বেদান্তা, তারা হচ্ছেন মীমাংসা, পূর্ব মীমাংসা পক্ষ। তাহলে তারা এসে তাদের ফিলোসফি দিয়ে নিজেদের পয়েন্ট গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছে, যেখানে স্বামীজি বেদান্ত শাস্ত্র দিয়ে সেগুলিকে কাউন্টার অ্যাক্ট করছেন। তো এইভাবে এই জিনিসটা এরম ভাবে চলতে থাকে, মানে এগুলি খুবই খুবই ইন্টারেস্টিং হতো আগে, এগুলি এরম ভাবে চলতো। ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যে স্বামীজিকে বিদ্রুপ করিয়াছিলেন, তাহাতে স্বামীজি বলেন যে অনেক বৎসর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার এইরূপ ভ্রম হইয়াছিল। পণ্ডিতগণের উপর সেজন্য তিনি কিছুমাত্র দোষার্পণ করেন নাই। এই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন যে পাশ্চাত্য দেশে
বাদের মূল বিষয় ছাড়িয়া ওইরূপে ভাষার সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য জ্ঞাপক। ওই মানে সামান্য সামান্য এরকম ছোটখাটো ভুল, একটা কোথাও ভাষার ভুল হয়ে গেল, একটা কিছু পড়তে ভুল হয়ে গেল, বা একটা কিছু ব্যাকরণে ভুল হয়ে গেল, তো আমাদের চেষ্টাটা এটা থাকা উচিত না যে মূল ভাব যেটা বলছে সেইটিকে নেওয়া, আদার দ্যান ওই একটা ছোটখাটো কি একটা বলে দিয়েছে, একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে, বা একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, বা একটা পড়তে গিয়ে কিছু ভুল করে ফেলেছে, সেগুলির ওপর নিজেদের কনসেন্ট্রেশনটা বেশি না দেওয়া উচিত। যেটা মূল ভাব বলতে চাইছে, যখন স্পিকার যে কিছু বলছে সে মূল কি বলতে চাইছে সেটা বোঝাটা বেশি দরকার, আদার দেন ছোট ছোট জিনিসগুলির ওপর খেয়াল রাখা। কারণ তাতে কি হচ্ছে, আমার যে কনসেন্ট্রেশনটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওটা দরকার নেই না, এরকম সামান্য মিস্টেক, সামান্য এরকম ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, কিন্তু এটা এটা দেখা উচিত যে সে যে মূল যে তার যে বক্তব্যটা সেটা কি সে ভুল রাখছে। যদি সেটা সে ভুল রাখছে তাহলে অবশ্যই তাকে বলা উচিত, অ্যাড্রেস করা উচিত। কিন্তু যদি সেটাতে সে ঠিক আছে, তবে এই ছোটখাটো জিনিসগুলোকে আমার মনে হয় লেট গো করা উচিত। সেটাই স্বামীজি বলছেন যে বিদেশে এগুলি কিন্তু করা হয় না, মানে এগুলি সামান্য ছোটখাটো জিনিস, এই সমস্ত গুলিকে তারা ইগনোর করে যায়। ঠিক আছে, তখন বলছেন সভ্য সমাজ ঐরূপ স্থলে ভাবটাই লয়, ভাষার দিকে লক্ষ্য করে না। সভ্য সমাজ তো তারা ওইসব, তারা ভাবটার দিকে কনসেন্ট্রেট করে। আমাদের তো মানে ওই রকম মাইন্ড না, আমরা একজন মহারাজ ফর এক্সাম্পল লেকচার দিচ্ছেন, আমরা বসে বসে ভাবছি 40 মিনিটের লেকচারে কটা ভুল বলেছেন, কটা ভুল অর্থ ওয়ার্ড ইউজ করেছেন, আর কটা ঠিক ওয়ার্ড ইউজ করেছেন, উনি কি বলছেন, কিসের সম্বন্ধে লেকচার দিচ্ছেন, কি বলতে চাইছেন সেটা, কারণ কি ভীষণ চঞ্চল না, মাথা সবসময় এদিক ওদিক ঘুরছে, কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে ওই ছোট ছোট ভুল ভ্রান্তিগুলি খুব ধরা পড়ে আমাদের। কিন্তু সে মানুষটি যে জিনিসটা আমাদের কাছে বোঝাতে চাইছে, বা যে জিনিসটা বলছে, যে বক্তা, তাকে রেসপেক্ট করা, বা তার কথাটাকে, তার ভাবটাকে মন দিয়ে শোনা, সেটাকে বোঝা, এটাই দরকার। তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলছে, ভিতরকার শস্যে কেউই অনুসন্ধান করে না। এই সব কথাবার্তাগুলি স্বামীজি এত বেশি কাট থ্রোট বলতেন, বা এরকম ভাবে বলতেন, যে বলছেন না যে কিরে রামকৃষ্ণ শশী মহারাজকেই বোধহয় চিঠি লিখছেন, স্বামী পত্র সংকলনে পাওয়া যায়, স্বামীজি চিঠি লিখে বলছেন যে কিরে তোর ঘন্টা নাড়া পুজো এই সমস্ত হয়েছে তো, মানে এইসব জিনিসে স্বামীজির কোনো সময়ই বিশেষ ধ্যান ধারণা, খুব একটা এই জিনিসগুলিকে নিয়ে ভাবা এ সমস্ত ছিল না। তাই জন্য বহু জায়গাতেই স্বামীজির বিভিন্ন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, এবং সর্বোপরি কথা হচ্ছে আজও ওঠে। আজও বহু মানুষ বহু প্রশ্ন তোলে স্বামীজিকে নিয়ে, ঠাকুরকে নিয়ে। তবে কি ছিল, স্বামীজির এই সমস্ত জিনিসগুলো একদমই মানে সেই ওই কিরম ভাবে ঠাকুরকে ভোগ চড়ানো হচ্ছে, কিরম ভাবে ঘন্টা বাজানো হচ্ছে, কটা ধূপ দেওয়া হলো, স্বামীজি এগুলিকে উনি বিশেষ কোনোভাবেই প্রাধান্য দেননি নিজের জীবনে চলার পথে। ওনার জন্য, তাই বললাম যে ওনার জন্য হিন্দু শাস্ত্র বা হিন্দুইজমটা খুব ডিফারেন্ট ছিল, মানে উনি এটাকে খুব অন্যভাবে বুঝেছিলেন এবং মানুষকে বোঝাতে চেয়েছিলেন। এই বলিয়া স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন। শিষ্য ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগিল। তথাপি তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্য প্রশংসা করিতে লাগিলেন। ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায় মধ্যে মধ্যেই দেব ভাষায় কথাবার্তা কহিত। ওই দিন থেকেই এরকম কথাবার্তা বলে, যেহেতু তার সংস্কৃতের যে কথা বলার অভ্যাস সেটা যেহেতু চলে গেছে, তাই জন্য সে কি করলো, শিষ্যের সাথে কথা বলা শুরু করলো সংস্কৃতে, এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু স্বামীজি শিষ্যের সাথে কথা বলতে থাকতো সংস্কৃতে, এবং শিষ্য সেইভাবে সংস্কৃত শেখার চেষ্টা করতো, কারণ সেও একটা রেগুলার, দেখবে কনভারসেশন করলে অনেক ভাষা আমাদের অনেক সময় ইজি হয়ে যায়, আমরা যত কনভারসেশন করব তাতে করে ভাষা সহজ হয়ে যায়, তো সেইটা তাদের মধ্যে শুরু হলো। এখন দেখো এখানে বলছেন, আচ্ছা, সভ্যতা কাহাকে বলে তদুত্তরে সেদিন স্বামীজি বলেন যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিক ভাবে যত অগ্রসর, সে সমাজ ও সে জাতি তত সভ্য। নানা কলকারখানা করিয়া ঐহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করিতে পারিলেই যে জাতি বিশেষ সভ্য হইয়াছে তাহা বলা চলে না। এই যে আমরা মনে করব যে ঠিক আছে, ভালো কোম্পানিতে কাজ করছি, ভালো পয়সা অর্জন করছি, ভালো মতন আমাদের চারিপাশে ফ্ল্যাট হয়েছে, আমরা এখন আর হেঁটে হেঁটে রাস্তাঘাটে চলতে হচ্ছে না, আমাদের কাছে গাড়ি এসেছে, মেট্রো এসছে,
রেল এসছে, কত কিছু এসে গেছে এবং আমরা নিজেদেরকে খুব সভ্য মনে করব, আমরা মনে করছি যে আমরা খুব সভ্য হয়ে গেছি, ডেভেলপ নেশনস, আমরা আগে বেড়ে গেছি, আমরা তারাক্কি করে নিয়েছি। কিন্তু যদি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসছি, ছোট ছোট যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে যদি খুব ক্ষীণ ভাবে অবজার্ভ করা হয়, মেয়েদের প্রতি সমাজের দৃষ্টি, আচ্ছা, তারপরে ছোট ছোট এই যে সুপারস্টিশনস গুলো, এগুলোকে আমরা এখনো ধর্ম সম্বন্ধে যে গোঁড়ামো ভাব, এগুলো কি সত্যি আমরা ছাড়িয়ে উঠতে পেরেছি? এগুলো সম্বন্ধে আমাদের মতো মনের যে ভাবনা চিন্তাগুলি বা যে ধারণাগুলি, সেগুলি হয়তো কিছুটা পলিশ হয়ে গেছে। এটা আমি সবসময় বলি, এই যে আমরা এখন একটা বলি না যে আমরা মহিলা পুরুষ এক হয়ে গেছি, বরাবর হয়ে গেছি, ছেলেরা মেয়েদের সাথে লাগাম দিয়ে ধরো কাজ করছে, সবকিছু করছে। তবে এটা খুবই ভুল ভাবনাটা যে মনের দিক থেকেও আমরা খুলে গেছি। আসলে কিছুই মনের দিক থেকে খুলিনি, এটা আমাদের মনের ভাবনা গুলো এখনো সেই রকম ভালো মতন ভাবেই সংকীর্ণ আছে। শুধু আমরা এখন আগেকার দিনের মানুষেরা জানতো না কিভাবে সেটার উপরে একটা সুন্দরভাবে আবরণ সৃষ্টি করা যায় বা প্রলেপ চাপা দেওয়া যায়। এখন আমরা স্মার্ট হয়ে গেছি, এখন আমরা অনেক বেশি যেহেতু দুনিয়ার সম্বন্ধে জেনে গেছি, দেশ দুনিয়ার সম্বন্ধে বাড়ি বসে জানতে পারছি, তাই জন্য আমরা স্মার্ট অ্যাক্ট করতে পারি। আমরা এখন জেনে গেছি কিভাবে নিজেদের যে নেগেটিভ অ্যাসপেক্টস গুলো আছে, নেগেটিভ ক্যারেক্টার্স গুলো আছে, সেগুলিকে কিভাবে আমরা লুকোতে পারি। তাই জন্য খুব সুন্দর একটা পর্দার মাধ্যমে নিজেদের যে আসল স্বরূপটা সেটিকে আমরা ঢুকিয়ে রাখার, এটা সত্যি তারা কি হয়েছে, সত্যি প্রগতি হয়েছে। যে আগেকার দিনে যে কাট থ্রোট, গ্রামের মানুষ দেখবে এখনো কাট থ্রোট কথা বলে, চলে যাবে মানুষরা ওরকম ভাবেই যা হোক কিছু বলে দেবে, যেরকম কিছু করে দেবে। শহরের মানুষ কিন্তু তা করে না, খুব সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে এদিক করে কথা এমন একটা বলবে যে বোঝার মানুষের যার ক্ষমতা আছে সে কিন্তু বুঝবে। বটম লাইনটা কিন্তু সেম, এখনো কিন্তু সেম ভাবনা চিন্তা, সেম মানসিকতাতেই আমরা আছি। শুধু আমাদের পরিবর্তন এটাই হয়েছে যে আগেকার মানুষরা জানতো না কিভাবে সেটাকে ঢাকতে হয়, এখন আমরা জেনে গেছি কিভাবে সেটাকে ঢাকতে হয়। তো তাই স্বামীজি বলছেন যে যদি এই সমস্ত মানে বাড়ি ঘর বানিয়ে গাড়িতে চেপে যাচ্ছি, মেট্রোতে চড়ছি, ট্রেনে বাসে উঠছি, বিদেশি খাবার খাচ্ছি, বিদেশি জামা কাপড় পরছি, এই সমস্ত করে যদি আমরা ভাবি যে আমরা আধুনিক হয়ে গেছি, তাহলে খুবই ভুল। কারণ এরকম ভাবে আধুনিকতা আসে না। আধুনিকতা যদি সত্যিই আনতে হয় তবে মেজাজে আনতে হয়, মনে আনতে হয়, ব্যবহারে আনতে হয়, ভাবে মানে সোচ যেটা হচ্ছে আমাদের চিন্তা, সেটাতে আনতে হয়। যতক্ষণ পর্যন্ত না সেটাতে আমরা আধুনিকতা আনতে পারছি, তাহলে মানে আমরা শত রকম ভাবে ওয়েস্টার্ন জিনিসকে অ্যাডপ্ট করে নিই, কোনো রকম কিছু পরিবর্তন হবে না। আমরা সেই একই থেকে যাব, মানে সেই সংকীর্ণ মনোভাব নিয়েই আমরা থেকে যাব। যে মুহূর্তে আমাদের মনের দিক থেকে চিন্তায় মডার্নিটি এসে যাবে, মডার্নিটি যখন আমাদের ভেতরে এসে যাবে, আমাদের ব্যবহারে এসে যাবে, আমাদের চিন্তায় এসে যাবে, তখন কিন্তু সত্যি ম্যাটার করবে না যে আমি খিচুড়ি খাচ্ছি না পিৎজা খাচ্ছি, আমি শাড়ি পরেছি না আমি জিন্স পরেছি, আমি বাইরে মানে আমার বাড়ির মহিলা বাইরে কাজ করে কি করে না, কোনো কিছুই তখন ম্যাটার করবে না। কারণ সেটাই হচ্ছে প্রকৃত অর্থে আধুনিকতা। আধুনিকতার ডেফিনেশনটাও এখন খুব চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা খুবই ভাবে সেটাকে ওয়েস্টার্নাইজ করে দিয়েছি। এটা দোষ নেই, গ্লোবালাইজেশনের যুগ, আমরা এতভাবে অন্য দেশের সঙ্গে জড়িত, আমাদের সবসময় মনে হয় যে তাদের সবকিছুটাকে আমরা নিয়ে নিতে পারলেই আমরা আধুনিক। আর যারা হয়তো ট্রেডিশনাল বিলিভস রাখে, যারা হয়তো ভাবনা চিন্তা এই সমস্ততে কিছুতে পুরনো যে খেয়ালি মানুষ, তাদেরকে আমরা লিটারালি বলে থাকি যে আরে এরা তো ছেড়ে দাও, এরা তো মানে পুরনো খেয়ালের মানুষ। তবে এই এই কারণেই স্বামীজি এত বেশি উল্লেখ করার জন্য, স্বামীজি বিশেষ করে, কারণ এত সুন্দর একটা ব্লেন্ড, যেটা শুরুতে বলছিলাম, মানে তার পোশাক আশাক, তার জীবনে চলার ধারণা ভাবনা সবকিছু কিন্তু দেখো ভীষণভাবে ভারতীয়, এবং ভীষণভাবে নিজের যে রুট, নিজের যে জায়গা, নিজের যে জিনিস সেটিকে ধরে রেখেছে। অথচ তার যে চিন্তা সেটা কিন্তু মানে কি বলবো, মানে আমার কাছে তো মনে হবে যে একজন ওয়েস্টার্ন ফিলোসফার যেরকম ভাববেন, স্বামীজি হয়তো তার থেকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ভেবেছেন। তো এই যে সুন্দর জিনিসটা, মানে এই ব্লেন্ডটা, এটাই হয়তো স্বামীজির জীবন থেকে আমাদের নেওয়ার এবং শেখার। সেটা আমাদের সবসময় করতে হবে, কারণ আজকালকার দুনিয়াতে সেটা খুব দরকার হয়ে পড়েছে। যদি আমরা না করতে পারি তাহলে আমরা কোনো কিছু খুব বড় জিনিসকে আমরা মিস আউট করে যাব।
আজকের ক্লাস এই অবধি থাকবে, সময় শেষ হয়ে গেছে। আগামী দিনে আবার তোমাদের সঙ্গে আসবো। এর মধ্যে ভালো থেকো, আনন্দে থেকো। স্বামীজিকে একটু একটু করে পড়া শুরু করো। আমার মনে হয় সকলের বাড়িতেই বই আছে স্বামীজির, একটু করে ভালো করে পড়া স্বামীজিকে নিয়ে শুরু করা যাক। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।